নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেল স্ট্রেট কাটে আপনাদের প্রত্যেককে স্বাগত। এর আগে আমি বাংলাদেশ নিয়ে যতগুলো ভিডিও করেছি, ক্রমশই আমি উৎসাহ হারাচ্ছি বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলতে। কিন্তু তখনই কথা বলতে হয় যখন বাংলাদেশ আমার দেশের বিরুদ্ধে কোনো মিথ্যে প্রচার করে। তারা বলছে ভারতীয় সমাজ মাধ্যম এবং ভারতীয় সংবাদ মাধ্যম নাকি মিথ্যে প্রচার করছে, কিন্তু সেই মিথ্যে প্রচারের তুলনায় বাংলাদেশের মিথ্যে প্রচার পাহাড় সমান। আজ সেগুলোরই দু একটি বর্ণনা আপনাদের দিই। বাংলাদেশ, এর মধ্যে ভারত বিরোধিতা তাদের ঘুম থেকে উঠে প্রথম এজেন্ডা, এবং রাতে যখন ঘুমোতে যান তখনও তাদের ভারত বিরোধিতা এজেন্ডাই থাকে। তার বাইরে তাদের সংস্কারের নামে তারা যে কী করছেন তারাই জানেন, তাদের দেশ তারাই ভালো বুঝবেন। কিন্তু ভারত সম্পর্কে যে কথাটা তারা বলেন সেটা হচ্ছে গত 15 বছর ভারত নাকি তাদের চুষেছে। সত্যি কথাটা কি দেখা যাক। ভারত থেকে বাংলাদেশে পণ্য, মূলত 10 ধরনের পণ্য বাংলাদেশে যায়। সেগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে চিনি, দ্বিতীয় চাল, তৃতীয় পেঁয়াজ, চতুর্থ আলু, পঞ্চম ডিম, ষষ্ঠ তুলো। এছাড়া যায় চামড়া, চা, টেক্সটাইল মেশিন এবং অন্যান্য মেশিনারি পার্টস, তার মধ্যে গাড়ির পার্টসও আছে, এবং ফার্মাসিউটিক্যাল কাঁচা মাল। এর মধ্যে 6টার হিসেব আমি আপনাদের দিচ্ছি যে ভারতের থেকে তারা কী দামে সেটা কেনে, এবং অন্যান্য জায়গা থেকে তারা ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছিলেন, সেই দরপত্রে কী আছে। কিন্তু তারা যে দরপত্র পেয়েছেন সেই দরপত্রের একটা খসড়া আমার কাছে এসছে, সেটা আমি আপনাদের তুলে ধরছি। প্রথমে বলে নিই, আমি প্রতি কেজি বা প্রতি ইউনিট অনুযায়ী আপনাদের দরপত্র এবং ভারত থেকে যে দামে যায় দুটোই বলবো। যেরকম চিনি, ভারত থেকে যে দামে চিনি যায় সেটা হচ্ছে $0.42, অর্থাৎ বাংলাদেশের 50 টাকা 13 পয়সা। আর পাকিস্তান থেকে 25,000 টন চিনি তারা আমদানি করছে। 60,000 টনের তাদের চুক্তি হয়েছে, এবং তারা কত দিয়ে কিনছে? $0.53, অর্থাৎ বাংলাদেশের 63 টাকা 26 পয়সা। অর্থাৎ তারা ডলারের হিসেবে তারা $0.11 বেশি দিচ্ছে পাকিস্তানকে, আর টাকার হিসেবে তারা 13 টাকা 13 পয়সা বেশি দিচ্ছে পাকিস্তানকে। আরেকটা যেটা বিশেষ করে বলার কথা, ভারতের যে হিসেবটা আছে সেই হিসেবটা হচ্ছে ইনক্লুসিভ অফ 15% ইম্পোর্ট ট্যাক্স, যেটা বাংলাদেশ লাগু করে সেটা ভারতের ক্ষেত্রে দিতে হয়। আমি যে টাকাটা বললাম সেটা হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স নিয়ে। কিন্তু পাকিস্তান থেকে যে দামে, অর্থাৎ 63 টাকা 26 পয়সা করে যে চিনি যাচ্ছে, তার উপরে ট্যাক্স বসতেও পারে, আবার নাও বসতে পারে। তবে অনেকেই বলবেন ক্যারিং কস্ট বিরাট কিছু হয় না, তবে কিছু তো চাপবেই, অন্তত 4-5 পয়সা প্রতি কেজিতে চাপবে, এটা ঘটনা। অর্থাৎ প্রায় 17-18 টাকা বেশি দিয়ে চিনি কিনছে বাংলাদেশ। দ্বিতীয় চাল মূলত এখান থেকে বাসমতি চাল ভারত থেকে যে দামে যায় সেটা হচ্ছে $0.46, অর্থাৎ বাংলাদেশের 54 টাকা 91 পয়সা। এটাও ইনক্লুসিভ অফ ইম্পোর্ট ট্যাক্স অফ 15%। আর থাইল্যান্ডের থেকে তারা যে দরপত্র চেয়েছিল, থাইল্যান্ডের একটি চাল এর সাথে কিছুটা তুলনীয়, সেটা হচ্ছে জেসমিন চাল। সেই জেসমিন চাল দরপত্রে উল্লেখিত দাম $1.10, অর্থাৎ বাংলাদেশের 131 টাকা 30 পয়সা। এবার বাংলাদেশের যে কাচ্চি বিরিয়ানি খাওয়ার শখ জেসমিন চাল দিয়ে মনে হয় না পূর্ণ হবে। তবে বাসমতি চাল সম্পর্কে একটা কথা বলি। বাসমতি চাল মূলত পাকিস্তানের শিয়ালকোটে একসময় উৎপন্ন হতো, ভারত আমদানি করত। ভারত সেই চাল আমদানি করে তার ডেভেলপমেন্ট করে ভারত এখন সবচেয়ে বড় প্রডিউসার বাসমতি চালের। এমনকি এখান থেকে পাকিস্তানেও কিন্তু বাসমতি চাল যায়, শুধুমাত্র শিয়ালকোটের প্রোডাকশানে তাদের চলে না। এবার আসি পেঁয়াজ ভারত থেকে যে দামে যায়, দুটো পেঁয়াজ আছে। একটা পেঁয়াজ হচ্ছে ছোটো সাইজের, সেটা হচ্ছে $0.31 প্রতি কেজি, অর্থাৎ বাংলাদেশের 37 টাকা প্রতি কেজি। এবং বড় পেঁয়াজের দাম হচ্ছে $0.41, অর্থাৎ বাংলাদেশের 48.94 পয়সা, অর্থাৎ 48 টাকা 94 পয়সা। আর থাইল্যান্ডের দরপত্রে উল্লেখিত দাম পেঁয়াজের হচ্ছে প্রতি কেজি $1, অর্থাৎ বাংলাদেশের 119 টাকা 37 পয়সা। বাংলাদেশের নিজস্ব প্রোডাকশন পেঁয়াজের যথেষ্ট ভালো হয়, সেটা পাবনার পেঁয়াজ, কিন্তু যতটা ডিমান্ড সেই তুলনায় প্রোডাকশন হয় না, সেটা অনেক কম। সেই জায়গায় আমি পরে আসছি।
এবার আসি আলু প্রসঙ্গে। ভারত থেকে যে দামে আলু যায় $0.26, অর্থাৎ বাংলাদেশের 31 টাকা 04 পয়সা, এই দামে ভারত থেকে আলু যায়, সেটা চন্দ্রমুখী আলু। এবং সেই আলুতে যে দর আমি বললাম সেটার মধ্যে ইম্পোর্ট ট্যাক্স অ্যাড করা আছে। মায়ানমারের থেকে একটা দরপত্র নেওয়া হয়েছিল, সেখানে $0.86, অর্থাৎ বাংলাদেশের 102 টাকা 66 পয়সা তারা দরপত্রে উল্লেখ করেছে। এবং থাইল্যান্ড থেকে একটা দরপত্র নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে $1.74, অর্থাৎ বাংলাদেশের 207 টাকা 70 পয়সা। এইটা হচ্ছে বাংলাদেশের, ভারত নাকি তাদের চুষে 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 ছিবে করে দিয়েছে। এবার আসি ডিমের প্রসঙ্গে। বাংলাদেশের প্রতিদিন ডিমের চাহিদা হচ্ছে 45 লক্ষ পিস। বাংলাদেশের প্রতিদিনের উৎপাদন হচ্ছে 30 লক্ষ পিস, অর্থাৎ তাদের 15 লক্ষ পিস আমদানি করা জরুরি, না হলে ডিমের দাম বাড়বে এবং ডিম সবার পাতে উঠবে না। ভারত থেকে যে দামে ডিম যায় সেটা হচ্ছে $0.056, অর্থাৎ বাংলাদেশের 6 টাকা 68 পয়সা। থাইল্যান্ড যে দরপত্রটা দিয়েছে সেই দরপত্রে তারা দর দিয়েছে প্রতি ডিমের পিস হচ্ছে $0.089, অর্থাৎ বাংলাদেশের 10 টাকা 62 পয়সা। ভারত দিচ্ছে 6 টাকা 68 পয়সা ট্যাক্স শুদ্ধ, আর থাইল্যান্ড দিচ্ছে 10 টাকা 62 পয়সা। তারপরে ট্যাক্স ইমপ্লিমেন্ট করবে কি করবে না নতুন সরকারের দায়িত্ব, এবং তার উপরে ক্যারিং কস্ট আছে। তবে আবার বলছি, ক্যারিং কস্ট বিরাট কিছু হয় না, মোটামুটি হয়, কেননা জাহাজে মাল আসে তো। এবার তুলো। বাংলাদেশে আপনি যে টুপিটা পরছেন সেই টুপিটাও তৈরি হয় কিন্তু ভারতীয় তুলো থেকে। সে ভারতীয় তুলো যে দামে যায় সেটা হচ্ছে $0.74, অর্থাৎ বাংলাদেশের 88 টাকা 33 পয়সা প্রতি কেজি। চীন এর আগে একটা দরপত্র দিয়েছিল, কারণ পৃথিবীর সর্বোচ্চ তুলা উৎপাদক দেশ হচ্ছে চীন। তারা করে 24%, ভারত করে 22%। চীন এর আগে একটা দরপত্র দিয়েছিল, তাতে উল্লেখ করেছিল তারা $0.87, অর্থাৎ বাংলাদেশের 103 টাকা 85 পয়সা, অর্থাৎ ভারতের থেকে কমপক্ষে 15 টাকা বেশি প্রতি কেজিতে। এছাড়া ভারত থেকে আর যে জিনিসগুলো যায় সেগুলো হচ্ছে চামড়া। ভারতের কেরালা, তামিলনাড়ু থেকে চামড়া আমদানি করে বাংলাদেশ। এই চামড়া দিয়ে বাংলাদেশে জুতো, ব্যাগ এবং অন্যান্য চর্মজ পণ্য তারা তৈরি করে। আর তৈরি হয় চা। দেখুন, চায়ের হিসেবটা না দেওয়াটা খুব মুশকিল, কারণ চা বিভিন্ন দামের হয়। ভারতের আসাম এবং দার্জিলিং এলাকা থেকে বিভিন্ন ধরনের চা আমদানি করে বাংলাদেশ। এই চা বাংলাদেশের বাজারে বিক্রি হয় এবং উচ্চমানের চা বাংলাদেশে খুব বেশি রকমের তার চাহিদা আছে। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং যন্ত্রাংশ। টেক্সটাইল মেশিন। ভারতের সুরাট ও দিল্লি থেকে টেক্সটাইল মেশিন, যেমন ডিজিটাল প্রিন্টিং মেশিন, রেজার মেশিন, এগুলো কিন্তু বাংলাদেশ আমদানি করে। এই মেশিনগুলো বাংলাদেশে কাপড় ও বস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হয়। এখন যদিও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্প সেই আগের মতন সেই ডিমান্ড তাদের নেই, কিন্তু তা সত্ত্বেও তাদের ওখানে পোশাক শিল্প প্রত্যাশিত যে তারা হয়তো এটা রিভাইভ করবে। যদি রিভাইভ করে তাহলে কিন্তু মেশিন এবং সেই মেশিনের বিভিন্ন রকমের অন্যান্য পার্টস সেটা কিন্তু ভারত থেকে তাদের নিতে হবে। এবার আসি ফার্মাসিউটিক্যাল কাঁচামাল। দেখুন, ফার্মাসিউটিক্যালে ভারত যে সারা পৃথিবীতে মোটামুটি প্রথম 3টে দেশের মধ্যে একটা, সেটা সবাই জানে। এবং ভারতের ভদোদরা এবং হায়দ্রাবাদ থেকে আমদানি করা ওষুধের কাঁচা মাল বাংলাদেশে ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়। এই কাঁচামাল উচ্চ গুণমানের এবং বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারীদের জন্যে সেটা ভীষণ রকমের প্রয়োজনীয়, সেটা কিন্তু প্রত্যেকেই স্বীকার করবে। আজ এই যে 10টা মালের কথা বললাম, মনে করা যাক এই 10টা মাল যদি ভারত থেকে না নেওয়া যায়, অ্যাভারেজ বাংলাদেশের বাইরে থেকে আনতে গেলে অন্তত 27% বেশি তাদের ব্যয় করতে হবে কমপক্ষে সব মিলে। এবার আসি আমদানি শুল্ক নিয়ে। আমদানি শুল্ক বাংলাদেশে 15%। সে 15% ভারত যখন দরপত্র দেয় সেটাকে ইনক্লুড করেই দেয়, কিন্তু অন্যান্য যে দরপত্রগুলো এসছে সেগুলো কিন্তু সেটা এক্সক্লুড করা। কিন্তু সেটা বাংলাদেশ সরকারের নিজস্ব ইচ্ছে যে তারা নেবে কি নেবে না। কিন্তু আমদানি করতে গেলে যে ক্যারিং কস্টটা লাগে, সেই ক্যারিং কস্টটা খুব বেশি না হলেও খুব কম নয়,
অন্তত ডিমের ক্ষেত্রে তো দেখলেন, ডিমের ক্ষেত্রে অন্তত প্রতিটা ডিমে প্রায় 2 থেকে 3 টাকা মতন এক্সট্রা পড়ে। এইভাবে যদি বাড়ানো যায় তাহলে সব মিলে কিন্তু অনেক বেশি পড়ছে। এবার আপনারা একটা কথা বলুন তো, কোন জায়গায় ভারত বাংলাদেশের থেকে এক্সট্রা বেনিফিট নিচ্ছে? ভারতের থেকে যদি বলা হয় অমুক জায়গায় এক্সট্রা বেনিফিট নিচ্ছে, আমাদের এই দিচ্ছে না, আমাদের সেই দিচ্ছে না, আমাদের এই নিয়ে গেল, আমাদের সেই নিয়ে গেল, স্পেসিফিক্যালি বলুন না। এবার আসি একটাই প্রসঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ এই ভারত বিরোধিতা করে কোন পথে যাচ্ছে। আজকে পরিষ্কার দেখিয়ে দিলাম যে ভারতের সাথে বাণিজ্য চুক্তিগুলো যদি বন্ধ করা হয় তাহলে নিজেরাই গাড্ডায় পড়বে হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যদি বাংলাদেশের মানুষ না বোঝে তাহলে বুঝবে কে? আজকে বাজারে যখন যাচ্ছেন 1,000 টাকা নিয়ে যাচ্ছেন বা 2,000 টাকা নিয়ে যাচ্ছেন, কতক্ষণ লাগছে শেষ হতে? 9.84% মূল্য বৃদ্ধি ঘটেছে বাংলাদেশে, শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য, অন্য কোনো কারণে নয়। কেননা এলসি পাওয়া ঝামেলার হয়ে গেছে। এই বাণিজ্যের যে মসৃণতা ছিল সেই মসৃণতা চলে গেছে, যার জন্য আজকে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের, ভারতের নয়। আরেকটা কথা, সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে খুব পরিষ্কার একটা কথা বলি, চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় অংশ ভারতে আসতেন চিকিৎসার জন্য, তারা আসছেন না। তাহলে বাংলাদেশের লাভটা কী হচ্ছে? তাদের কিছু বিদেশি মুদ্রা বাড়ছে, এই তো। কিন্তু কত মানুষ, ভাবুন না, যারা আন্দোলনে ছিল তাদের তো কথা দিয়েছিলেন বিদেশে পাঠাবেন আপনারা চিকিৎসার জন্যে, পাঠিয়েছেন? এখনও তো পাঠাননি। তাদের ভবিষ্যৎ কী হবে? তারা তো প্রতিবন্ধী হিসেবে বেঁচে থাকবে এবং তারা হবে দেশের বোঝা। যারা এত বড় ছাত্র আন্দোলন করলো, যারা এই গণ অভ্যুত্থান করলো, আজ তাদের কী অবস্থা? খিটটা খাচ্ছেন আপনারা, অর্থাৎ যারা এখন উপদেষ্টা, যারা এখন সরকারে আছেন। আর তাই চিৎকার আপনারা শুরু করেছেন যে ভারত আমাদের চুষে নিল, ভারত আমাদের চুষে নিয়েছে গত 15 বছর। এই মিথ্যাচারটা বন্ধ করুন। এই মিথ্যাচারটা না সহ্য হবে না। আল্লাহর আরশ কেঁপে উঠবে আপনাদের মিথ্যাচারের জন্য। এটুকুই বলার। নমস্কার।